ফ্লোরে থপ করে বসে পড়লাম আমি। চারপাশের কিছুই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার। চোখের পানিগুলো শোক জানাতে নারাজ। আমাকে এভাবে বসে পড়তে দেখে ছুটে এলো রিসেপশনিস্ট। কাছে এসে কাঁধে হাত রেখে বলে উঠল, ম্যাম, আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? আপনার বাসার কাউকে জানাতে হলে প্লিজ বলুন। আপনার শরীর সুস্থ মনে হচ্ছে না। আমি কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছি। চোখে আমার শূন্য দৃষ্টি, মাথাও কেমন ফাঁকা। মেয়েটা আমার উত্তরের অপেক্ষা না করে ফোনের টুকরোগুলো জড়ো করে টুকরোগুলো একের পর এক লাগিয়ে আবারও আগের মতো করে নিল সেটা। ফোনটা অন করতেই আবারও কেঁপে উঠল সেটা। মেয়েটা ফোনটা রিসিভ করে আমার কানে ধরে বলল, কথা বলুন ম্যাম। আমি ফোন কানে নিয়ে ভাবলেশহীনভাবে বসে আছি। ওপাশ থেকে ভেসে আসছে সাহেল ভাইয়ার উচ্ছ্বসিত কণ্ঠ। কেমন আছো সানশাইন? তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? কখন থেকে ট্রাই করছি, বাট কাউকে পাচ্ছি না। জানো, দারুণ একটা খবর আছে তোমাদের জন্য। এখানে আমার ফার্স্ট সেমিস্টারের অসাধারণ ভালো রেজাল্ট করেছি আমি। সানশাইন, শুনতে পাচ্ছ? হ্যালো। পরিচিত কারো গলার আওয়াজে কান্নারা বাঁধ ভাঙল আমার। নিজের অজান্তেই ফুঁপিয়ে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজে উনি যেন চমকে উঠলেন। ব্যস্ত হয়ে বলে উঠলেন, কি হয়েছে সানশাইন? তুমি কাঁদছো কেন? অভ্র কোথায়? অভ্র থাকতে তুমি কাঁদছো? ইম্পসিবল। আচ্ছা, কেউ কিছু বলেছে তোমায়? তোমার শরীর ঠিক আছে তো? এই অভ্র শালা করছেটা কি? বউ কাঁদছে, তার খেয়াল নেই, আবার ফোনটাও অফ করে রেখেছে। এটুকু বলতেই ঠুকরে কেঁদে উঠলাম আমি। আবারও মনে পড়ল ডেড বডির কথা। দুনিয়াটা দুনিয়াটা অন্ধকার লাগতে লাগলো আমার। আবারও দম বন্ধ হয়ে এলো আমার। কান থেকে ফোনটা হাতে নিয়ে নিশ্চুপ বসে রইলাম। ওপাশ থেকে সাহেল ভাইয়ার চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসছে ক্রমাগত। সানশাইন, অভ্র ঠিক আছে তো? অভ্র কোথায়? প্লিজ চুপ থেকো না। অভ্র কোথায় বলো না প্লিজ। ওর কিছু হয়নি তো? দোহাই লাগে কিছু বলো। আমি আর ভাবতে পারছি না সানশাইন, আমার শরীর কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। বলো না অভ্র কই? সানশাইন, হ্যালো হ্যালো। ফোনটা না কেটেই হয়তো আছড়ে মারলেন উনি। একটা বিকট শব্দ এলো কানে। তারপরই আবারও শোনা গেল সাহেল ভাইয়ার কণ্ঠ। কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন উনি। কে হতে পারে? রুমমেট? হেই হ্যারি, আই এম গোয়িং টু বাংলাদেশ। ইটস এমার্জেন্সি। মাই ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার। ক্যান ইউ ম্যানেজ আ ফ্লাইট টিকিট ফর মি প্লিজ? সাহেল ভাইয়ার বলা কথাগুলো কানে যাচ্ছে আমার, কিন্তু ব্রেন যেন কথাগুলোর অর্থ বোঝাতে ব্যর্থ হচ্ছে। আমার চারপাশে ভাসছে শুভ্রর বলা কণ্ঠ, তুমি তো আমার প্রাণ ভোমরা। এই দেখো, বউকে আমি এত ভালো খবর একটা দিলাম, কই সে খুশিতে নাচবে তা না, মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছো? তাহলে কি আর আসবো না? এখানেই থেকে যাব? বললেই হলো, তোমার শহরেই তো আমার বসবাস সুন্দরী। ওই শহরটাতেই তো রেখে এসেছে আমার প্রাণ ভোমরা। তাকে ছেড়ে কি আমার চলে বলো? মরে যাব তো। চারদিক থেকে যেন শুভ্র শরীরের গন্ধ কাবু করে চলেছে আমায়। ঝাপসা চোখে এখানে ওখানে ফুটে উঠছে শুভ্রর হাসি মুখ, আর তার বলা, এই রোদ পাখি। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলছি, গলা শুকিয়ে কাঠ।
চারপাশটা চারপাশটা কেমন যেন অচেনা লাগছে, খুব অপরিচিত লাগছে সব। হঠাৎ করেই সামনে তাকিয়ে দেখি শুভ্র দাঁড়িয়ে আছে, পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। শার্টের হাতা ফোল্ড করে ডান হাতেও ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজের মোটা পরত, মুখে সেই বাঁকা দাঁতের হাসি। সিল্কি চুলগুলো কপালে পড়ে কপালের ব্যান্ডেজটা ঢেকে গেছে অনেকটাই। উনি হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলছেন মধ্যবয়স্ক এক ডাক্তারের সাথে। ওনাকে দেখে উঠে দাঁড়ালাম আমি। ফোনটা আবারও নিচে পড়ে ছিটকে গেল। আমি জানি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার আমার হ্যালুসিনেশন, তবুও আমার শুভ্র তো। আমি কাঁপা কাঁপা পায়ে কয়েক পা এগিয়ে ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার ধাক্কা সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল লোকটি। তারপর সব নিস্তব্ধ। আমি চুপচাপ তার বুকের হৃদস্পন্দনের ঢিপ ঢিপ সঙ্গীত শুনেই চলেছি। কত পরিচিত এই সঙ্গীত, কত পরিচিত তার ধারা। আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠলাম আমি, যেন ছাড়লেই হারিয়ে যাবে বহু দূরে। বেশ কিছুক্ষণ পর আমার পিঠে হালকাভাবে হাত রাখলেন উনি। হালকাভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিয়েই বলে উঠলেন, রোদ পাখি, তুমি এখানে কি করছো? আর কি অবস্থা শরীরের? এইভাবে কেউ বাইরে আসে? মানুষ তো পাগল বলবে বউ। ওনার মুখে রোদ পাখি কথাটা শুনেই চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মনে হচ্ছে পুরো পৃথিবী ভরে উঠেছে আমার। এত খুশি, এত আনন্দ কোথায় রাখবো আমি? এই খুশির মুহূর্তটা যেন থেমে যায়। এই মুহূর্তেই যেন আমার মৃত্যু হয়। উনি আমাকে টেনে সোজা করে আমার মুখের দিকে তাকিয়েই আঁতকে উঠলেন। অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই একটা অল্প বয়সী মেয়ে এসে দাঁড়ালো রিসেপশনের সামনে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শুভ্র এক অ্যাক্সিডেন্ট পেশেন্ট, শুভ্র আহমেদ। আপনি কে হন ওনার? ওয়াইফ। ম্যাম, ওই তো আপনার হাজবেন্ডের ডেড বডি রেডি আছে, এটা ফ্ল্যাপ করেই নিয়ে যেতে পারেন ওনাকে। মেয়েটা ফ্যাল ফ্যাল চোখে একবার রিসেপশনিস্ট আর একবার পাশে এনে রাখা লাশটির দিকে তাকালো। তার সারা শরীর কাঁপছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে লাশটির মুখের কাপড় সরালো। আমি এক দৃষ্টে মেয়েটিকে দেখছি। একদম পুতুলের মতো মেয়ে, কি সুন্দর তার চেহারা। আমার থেকে বয়সে বড় হবে না, হয়তো সমবয়সী হবে। আমি শুভ্রকে আবারও আঁকড়ে ধরে তার বুকে মুখ লুকালাম, যেন এই মেয়েটি আমার শুভ্রটাকেই ছিনিয়ে নিয়ে যাবে এখন। মেয়েটা কাঁপা হাতে লাশটির মুখে হাত ছোঁয়ালো, কপালে হালকা ঠোঁটের পরশ ছুঁইয়ে ধীর গলায় বলে উঠল, শুভ্র, এই শুভ্র, ওঠো বলছি। আজ না আমাদের বিবাহবার্ষিকী? তুমি না বলেছিলে সারপ্রাইজ দিবে আমায়? এভাবে শুয়ে থাকলে হবে বলো? ওঠো না প্লিজ। আমি শুভ্রকে জড়িয়ে ধরে আর চোখে তাকিয়ে আছি। মেয়েটার মাঝে যেন নিজেকেই খুঁজে পাচ্ছি আমি। আজ আমার শুভ্র বেঁচে গেলেও কোনো এক রোদের শুভ্র প্রাণ হারালো। এই মেয়েটাও নিশ্চয় কোনো এক শুভ্রর রোদ পাখি। তখনই মেয়েটির পরিবারের লোকজন এলো বলে মনে হলো। তাদের মধ্যে একজন মেয়েটির কাঁধে হাত রেখে বলল, নীর, মা শান্ত হো। মেয়েটা সেদিকে না তাকিয়েই
ছেলেটির গালে হাত রেখে জাগানোর চেষ্টা করছে তাকে, আর মুখে বলে চলেছে, মা দেখো তোমার ছেলে কত ফাজিল হয়েছে, কেমন ফাজলামো করছে। আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে এখানে শুয়ে আছে। একবার আমার প্রিন্সটা আসুক, দুজন মিলে খুব করে বকবো তাকে। আর তো 8 মাস মাত্র, তারপর বুঝবে মজা। এই শুভ্র, ওঠো না। আমি মেয়েটার পাগলামো দেখছি, আর চোখ থেকে ক্রমাগত পানি ঝরছে। শুভ্র ছোঁয়ায় ঘোর কাটলো আমার গায়ে নিজের হাতে রাখা কোটটা পরিয়ে দিয়ে বলে উঠল, দুজনে নিজের কি অবস্থা করেছে রোদ পাখি, যার কারণে অ্যাক্সিডেন্টের খবরটাও তোমাকে দিইনি, তবু ম্যাডামের এই অবস্থা। শুভ্রর আর কোনো কথা কানে এলো না আমার। চারদিককে অন্ধকার করে পরম শান্তিতে লুটিয়ে পড়লাম শুভ্রর বুকে। আহ, কি শান্তি! কত ক্লান্তির পর এই অবসাদ। চারপাশের শব্দগুলো আস্তে আস্তে ধীর হয়ে এলো আমার কানে। আমি হয়তো হারিয়ে যাচ্ছি কোনো এক অতল গহ্বরে। চোখ দুটো পিটপিট করে খুলে চারপাশটা দেখার চেষ্টা চালাচ্ছি। মাথাটা বড্ড ভারী ভারী লাগছে আমার। বাম হাতটাতেও কেমন চিনচিনে ব্যথা। ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকাতেই দেখি হাতে লাগানো স্যালাইনের নল। ব্যাপারটায় বিস্মিত হলাম আমি। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ঠিক কোথায় আছি আমি। রুমটা কেমন অপরিচিত লাগছে আমার, কিন্তু একটা পরিচিত গন্ধ চারপাশে। ডান পাশের দেয়ালে আমার আর শুভ্রর ছবি দেখে বুঝতে পারলাম এটা শুভ্রর রুম। হসপিটালে দাঁড়িয়ে শুভ্রর বুকে আছড়ে পড়ার পর কি হয়েছিল কিচ্ছুটি মনে নেই আমার। বেডে শুয়ে যখন এসব কথা ভাবছিলাম, ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো শুভ্র। খালি গা, গলায় ঝুলছে সাদা টাওয়াল, পরনে ছাই রঙের 3/4 প্যান্ট। কিছু চুল এসে পড়েছে কপালে, ভেজা চুলে বিন্দু বিন্দু জল। বুকের পশমগুলো লেপ্টে আছে পরম আবেশে, চোখগুলো হালকা লাল, ঘাড়ে বুকে ফোঁটা ফোঁটা পানি। শুভ্র ডান হাতে টাওয়ালে চুল মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। আমার পাশ ঘেঁষে মাথার কাছে এসে বলে উঠল, মহারানীর ঘুম ভাঙলো তবে। কি লজ্জায় ফেলে দিয়েছিলে বলো তো আমায়? স্বামী অ্যাক্সিডেন্ট করে দিব্যি করে বেড়াচ্ছে, আর বউ সেই দুঃখে 8 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে পড়ে আছে। ওনার কথায় অবাক হলাম আমি। 8 ঘন্টা মানে কি? তবে কি আমি 8 ঘন্টা যাবৎ সেন্সলেস ছিলাম? আমি বিস্মিত কণ্ঠে বলে উঠলাম, 8 ঘন্টা? জি ম্যাডাম, 8 ঘন্টা। আর আপনার স্বামীকে তার ভাঙাচোরা শরীর নিয়ে আপনাকে কোলে উঠাতে হয়েছে, এটুকুতে এই অবস্থা। সত্যি মরে গেলে কি করতে শুনি? ওনার কথায় ভেতরটা কেঁপে উঠল আমার। সত্যি এমন হলে কি হতো আমি জানি না, আর এই বিষয়টা আমার মনের কোনো একটা কোণায়ও আনতে চাই না কখনো। সকালে ওনার অ্যাক্সিডেন্টের খবরে যে বিহ্বল হয়ে পড়েছিলাম, সেটাও ইচ্ছাকৃত ছিল না, অটোমেটিক রিয়াকশন ছিল ওটা। স্বামীর মৃত্যু বা বিপদের কথায় যে রিয়াকশনটা প্রতিটি নারীরই হয়ে থাকে। আমি একটা ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, এমন কিছুই হতো না। আমি আল্লাহর কাছে সব সময় একটা জিনিসই চাই, আপনার আগে আমার মৃত্যু। আল্লাহ কারো চাওয়া অপূর্ণ রাখে না, তাহলে আমারটা কিভাবে অপূর্ণ রাখবে বলুন? আমার কথায় যেন কেঁপে উঠলেন শুভ্র। চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল মুহূর্তেই। কয়েক সেকেন্ড চোখ বুজে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে একটা জোর শ্বাস ফেলে এক হাতে জড়িয়ে নিলেন আমায়। আমার মাথা ওনার বুকে পড়তেই
কেঁপে উঠলাম আমি। ওনার ঠান্ডা বুকে আশ্চর্যময় এক প্রশান্তি, ওনার উন্মুক্ত বুকের গন্ধেও অন্যরকম এক মাদকতা। উনি আমার মাথায় আলতো চুমু খেয়ে বলে উঠলেন, এমন স্বার্থপরের মতো দোয়া করো না রোদ পাখি, তার থেকে দোয়া করো যেন আমরা একসাথে হারিয়ে যাই এই পৃথিবী থেকে। আমি মৃত্যুর পর তোমাকে অন্য কারো হিসেবে সহ্য করতে পারবো না রোদু, আর না পারবো তোমাকে এইভাবে অসহায় করে রেখে যেতে। তুমি আমার, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নামের সাথে শুধু আমার নামটাই জড়িয়ে থাকবে, শুধুই আমার নাম, মিসেস আফরার রোদেলা। উনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। আমি চুপচাপ ওনার হৃদস্পন্দনের মাদকতায় মত্ত হচ্ছি। উনি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠলেন, তোমার থেকে আমি তোমায় অনেক গুণ বেশি ভালোবাসি রোদ। আমার না থাকার কথা শুনে তোমার যদি এই অবস্থা হয়, তাহলে ভাবো তোমার না থাকার কথা ভাবলেই কতটা পড়ে আমার। তুমি নতুন প্রেমের জোয়ারে ভেসেছো রোদ, আর আমি তো এই জোয়ারে নিজেকে হারিয়েছি কোটি কোটি বার। ভালোবাসা জিনিসটাই বড্ড অসহায়, বুঝলে? তুমি যখনই কাউকে ভালোবাসবে তখন তোমার নিজেকেই অসহায় মনে হবে। যেমন আমার নিজেকে তোমার কাছে বড্ড অসহায় লাগে রোদ। মেয়েটা যেমন এই পৃথিবীর কাছে অসহায়, ওর সব আছে কিন্তু দেখো সব থেকে কিচ্ছু নেই। নীর। নামটা শুনেই হসপিটালের ওই মেয়েটির কথা মনে পড়ে গেল আমার। সাথে সাথে তাকে আমার মতো মনে হওয়ার কারণটাও ধরতে পারলাম। আমাদের দুজনের চাহনিতেই ছিল অসহায়ত্ব। ভালোবাসার কাছে আমরা দুজনেই ছিলাম অসহায়। তাই হয়তো আমাদের দৃষ্টি ছিল এক, অনুভূতি ছিল এক। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বুক থেকে মাথা তুলে বলে উঠলাম, ওই মেয়েটার কি হলো পরে? কে নীর? তুমি সেন্সলেস হওয়ার 2 মিনিট পরে সেন্স হারিয়েছে। মেয়েটা 2 মাসের প্রেগনেন্ট। আমি বের হওয়ার আগেই ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অবস্থা তেমন একটা ভালো না। স্বামীকে হয়তো প্রচণ্ড রকম ভালোবাসে। যতটুকু জানলাম আজই বিয়ের 1 বছর পূর্ণ হলো। ফার্স্ট ইউনিভার্সিটি, আর প্রথম বছরই সব শেষ। শুভ্রর কথায় আত্মাটা ধক করে উঠল আমার। এই মেয়েটা কি করে সহ্য করবে এই কষ্ট? আর তার অনাগত সন্তান? জীবনটা এত কষ্টের কেন হয়? এমন অপ্রত্যাশিত ঘটনাগুলো জীবনটাকে বারবার থমকে দিতে চায় কেন? হার্টবিট দ্রুত ছুটছে আমার, গলাটাও কেমন শুকিয়ে আসছে। প্রিয় মানুষটাকে হারানোর ভয়টা কি প্রবল, কি যন্ত্রণার। এমন সময় দরজায় টোকা পড়ল। শুভ্র কে জিজ্ঞেস করাতেই ভেতরে এলো অভ্র ভাইয়া। আমাকে দেখে মুচকি হাসল। আমি দ্রুত শুভ্রর বুকের কাছ থেকে সরে বসে মাথা নিচু করলাম। অভ্র ভাইয়া বাঁকা হেসে মজা করে বলে উঠলেন, তো আমার একমাত্র ফুফাতো বোন এবং একমাত্র শালিকার ঘুম ভাঙলেও? আমি মুচকি হাসতেই পাশ থেকে অনুযোগের স্বরে বলে উঠল, ভাই, ও যে আমার বউ সেটা তুই বারবার ভুলে যাস কেন? সব বললি, এটা তো বললি না যে সে তোর একমাত্র ছোট ভাইয়ের একমাত্র বউ। শুভ্রর কথায় হু হা করে হেসে উঠলেন অভ্র ভাইয়া। তারপর হাসি থামিয়ে বলল, আমার ঘাট হয়েছে ভাই। এনিওয়ে, তোর ফোন কই রে শুভ্র? সোহেল নাকি সকাল থেকে ট্রাই করছে কিন্তু পাচ্ছে না। ও শিট, ফোনটা হসপিটালে থাকতে যে ব্যাটারি ডাউন হয়েছিল সেটা আর চার্জ করে অন করা হয়নি। আমি এখনই কল ব্যাক করছি ভাই। অভ্র ভাইয়া মাথা ঝাঁকিয়ে রুহি রুহি বলে চেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র চার্জ থেকে ফোন খুলে অন করতেই ফোনটা বেজে উঠল। উনি ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে গালির বহর শুরু হলো। সালা কয়বার কল করছি, ফোন কি আলমারিতে তুলে রাখার জন্য কিনেছিস? টেনশনে মইরা যাচ্ছি আর তুই ফোন অফ করে রং নীলা করিস শালা। এত এত গালি দেওয়ার পরও শুভ্রর মুখে মুচকি হাসি। আমার কান রীতিমতো ভো ভো করছে। সাহেল ভাইয়াও স্ল্যাং ইউজ করে, জানাই ছিল না আমার। শুভ্র খুব ধীরে আমার হাতের সূচ খুলে দিতে দিতে বললেন, আমার দোলাভাই হওয়ার যে খুব শখ তোর সেটা আমি ভালো করেই জানি। বারবার শালা বলে সেটা প্রমাণ করতে হবে না দোস্ত।
বেটা ফাসলামো কমা, ফোনটা অফ ছিল কেন সেটা বল। কাল আমার অ্যাসাইনমেন্ট, আর আজ আমি 7 ঘন্টা যাবৎ এয়ারপোর্টে বসে আছি। 3 ডাবল টাকা দিয়ে টিকিট কিনেছি, তবু বালের ওয়েদারের জন্য ফ্লাইট অফ, নয়তো এতক্ষণে দেশে থামি। গোল ইয়ার, ভাষা ঠিক কর, রাগলে তোর মুখের ভাষা ঠিক থাকে না। তোর কুলের সানশাইন কাঁদছে কেন? কি করেছিস তুই? বিয়ে কি ওকে কাঁদানোর জন্য করেছিস? ইচ্ছে তো করছে তোকে। আরে বাবা, শুনবেই তো আমার কথা। বাজে কথা থামা। ওকে কাঁদতে হয় না সাহেল, ও একা একাই কেঁদে ফেলে। আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই ম্যাডাম কেঁদে কেটে 8 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে বিছানায় শুয়ে আছে। কস কি অ্যাক্সিডেন্ট? সালা অ্যাক্সিডেন্ট করিস সেটা তুই এতক্ষণে বললি আমায়? ঠিক আছিস তো তুই? নিশ্চয়ই ব্যাপক ইনজুরি হয়েছে, নয়তো সানশাইন এত হাইবার হবে না। না রে, মাথায় দুটো সেলাই লেগেছে, হাতে একটু ব্যথা পেয়েছে আর পায়ে। দিব্যি হেঁটে বেড়াচ্ছি। আমার কথা ছাড়, যা এখন অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট নে আর অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট কর। আমাদের নিয়ে টেনশন করিস না, আমি একদম ঠিক আছি। বাচালি দোষ, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। একটু সাবধানে তো থাকতে পারিস নাকি? তোর কিছু হলে সানশাইনের কি হবে ভেবে দেখেছিস? সানশাইনের খেয়াল রাখিস। কথা বলবি ওর সাথে সাহেল? শুভ্রর এক কথায় চমকে তাকালাম আমি। ওপাশ থেকে অতিরিক্ত তাড়াহুড়ো নিয়ে সাহেল ভাইয়া বলে উঠলেন, আরে না না, আমার দেরি হয়ে যাচ্ছে, রাখছি রে। সাবধানে থাকিস আর তোর বইয়ের খেয়াল রাখিস। শুভ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল। আমি বিহ্বল চোখে তাকিয়ে আছি। এরা দুজনের ফিলিংস জানে, তবু কত স্বাভাবিক ওরা। কিন্তু কিন্তু কিভাবে এত স্বাভাবিকতা? অস্বস্তি হয় না ওদের? ওরা কি বন্ধুত্বটাকে সব কিছুর ঊর্ধ্বে এনে দাঁড় করিয়েছে, যেখানে রাগ, ক্ষোভ, হতাশা, অস্বস্তির কোনো ঠাঁই নেই, একটুকুও না? শুভ্র আমাকে উদ্দেশ্য করে বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। না এখন নয়, নামাজ পড়বো আমি। নামাজ? এখন কিসের নামাজ? এশার আজান তো দেয়নি এখনো, কেবল তো 7:40 বাজে মাত্র। নফল নামাজ পড়বো। কথাটা বলে বেড থেকে নামতে গেলেই মাথা ধরে উঠল আমার। উনি দ্রুত আমার কোমর চেপে ধরে আহ করে উঠেই বললেন, সাবধানে। আমি ওনার হাতের দিকে তাকিয়ে দেখলাম ব্যান্ডেজ করা হাতেই কোমর চেপে ধরেছেন উনি। কিছু একটা বলতে যাব, ঠিক তখনই কিছু একটা মনে পড়ে নিজের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে মাথা উঠিয়ে ওনার চোখের দিকে তাকিয়েই বললাম, আমার ড্রেস কে চেঞ্জ করেছে? কেন? আপনি করেছেন? আমি করলে কি খুব ক্ষতি হয়ে যেত তোমার? আমার অধিকার আছে বুঝলে, যদিও অধিকারটা আমি অ্যাপ্লাই করিনি, বৌমনে এসে চেঞ্জ করে দিয়েছে। ওনার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। ওনার বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া তো জানাতে হবে। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।